না, আমি একদম সিকোয়েন্স অনুযায়ী যে একটার পরে এটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, একদম ইন টোটালস আমি সব কিছু দেখাই দিব। কথা বুঝছো? বাট ফার্স্ট অফ অল টার্গেট রাখতে হবে কোনো মুখস্থ না, বোঝার চেষ্টা করতে হবে। সিকোয়েন্স অনুযায়ী আমরা বুঝবো যে এইটার পরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। কথা ক্লিয়ার? করি তো এইখানে প্রথমত বলতেছে যে সেল ডিভিশন। সেল ডিভিশন মানে আসলে কি? সো আমরা যদি অ্যানিমেশনটা একটু দেখি, ওভারভিউ অফ সেল ডিভিশন। তো এখানে দেখো যে প্রথমে একটা সেল থাকবে, একটা সেল পরবর্তীতে কয়টা সেলে রূপান্তর হয় বা কয়টা সেলে কনভার্ট হয়? দুইটা। এখানে প্রাইমারি স্টেজে একটা সেল আছে, এই একটা সেল থেকে এখানে দুইটা সেল ক্রিয়েট হয়ে যাবে। দেখো এই যে, এখন কোশ্চেনটা হইল সেল ডিভিশন ইজ এ প্রসেস ওয়ার ওয়ান সেল ইজ ডিভাইডেড ইন্টু টু সেলস, ইজ কল্ড সেল ডিভিশন। সেল ডিভিশন যদি না হইতো তাহলে কি সমস্যা হইতো? সেল ডিভিশন করা লাগবে কেন? কেন আমরা সেল ডিভিশন করব? এটা হচ্ছে মেন কথা। সেল ডিভিশন করব কেন? সেল ডিভিশন করতে হবে, হ্যাঁ বলো, মুখে বলো, সমস্যা নেই। সেল ডিভিশন করবো কেন? গ্রোথের জন্য। সেল ডিভিশন আমাদের দুইটা কাজে লাগে। মেইনলি সেল ডিভিশন যেটা কাজে লাগে, দেখো তোমার জীবনের উদ্দেশ্য কিন্তু দুইটা। তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে দুইটা। আমরা সেল ডিভিশন মানে কি বুঝছি? যে একটা সেল ডিভাইডেড হয়ে কয়টা সেলে ক্রিয়েট করবে? দুইটা হইতে পারে, চারটা হইতে পারে, মানে একটা সেল ডিভাইডেড হয়ে মোর দ্যান ওয়ান সেল হবে, তখনই সে প্রসেসকে কি বলা হবে? সেল ডিভিশন। আমরা একটা কোশ্চেন যদি দেখি, দেখো আমরা প্রথমে জানি কি যে দুটো জিনিসের রিয়াকশন হয়, একটা হচ্ছে স্পার্ম প্লাস কি এগ। স্পার্ম আর এগ, এই তো দুইটা জিনিস রিয়াকশন করে, মানে কম্বিনেশন হয়, হয়ে কি তৈরি করে? জাইগোট। জাইগোটের পরবর্তী স্টেজটাকে কি বলা হয়? মানে জাইগোট নামটা কেন আসছে? কোন শব্দ থেকে আসছে জাইগোটটা? জাইগাস। জাইগাস শব্দের অর্থ কি? কম্বিনেশন। ঠিক আছে, এখন জাইগোটের পরবর্তী স্টেজটাকে কি বলা হয়? এমব্রায়ো। এমব্রায়োর পরবর্তী স্টেজকে কি বলে? ফিটাস। ফিটাসের পরবর্তী অবস্থাটাকে কি বলা হয়? চাইল্ড। তারপর আমরা ইয়াং হই, টিনেজ হই, আস্তে আস্তে ওল্ড হই, সোজা বাংলা কথায় পরে আমরা মারা যাই। তো এইখানে দেখো তুমি কোন জায়গা থেকে আসছো। কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে ভাই তুমি কোথা থেকে আসছো, তুমি কি বলতে পারো? ভাই আমি স্পার্ম, যেটা আমার বাবা দিছিল, এগ, যেটা আমাকে মা দিছিল, এই দুইটার কম্বিনেশন আমি তৈরি হয়েছি। সো এখানে তুমি যদি একটু চিন্তা করে আমাকে বলো যে জাইগোটটা, মাহি জাইগোট কোন ধরনের সেল? আমাদের মানে সেল তো দুই ধরনের, একটা ইউনিসেলুলার আর একটা কি মাল্টিসেলুলার। জাইগোট কোন ধরনের? ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার? জাইগোট ইজ ইউনিসেলুলার। ইউনি শব্দের অর্থ হচ্ছে ওয়ান, তাই না? তাহলে জাইগোট জারিফ কি হবে? ইউনি সেলুলার। এখন তুমি যদি বলা যায় ইয়াং, তুমি কিন্তু এখন মোটামুটি ইয়াং আছো, তাহলে এটা হচ্ছে তুমি, ইউ। তাহলে তুমি কি? মাল্টিসেলুলার। তাহলে এই যে ইউনিসেলুলার থেকে তুমি যে হইলা মাল্টিসেলুলার, তুমি কে আসলে? তাহলে ইউনিসেলুলার টু মাল্টিসেলুলার, তাহলে একটা সেল ছিল, এই জায়গা থেকে লাখ লাখ কোটি কোটি সেল হয়েছে। এই প্রসেসকে কি বলা হয়? এই প্রসেসকে বলা হয় সেল ডিভিশন। পরে আমরা দেখবো যে সেটা কোনটা, সেল ডিভিশন। আমরা অনেকটাই এই সেল ডিভিশন অনেক কিছু আমরা জানি, আমরা প্রিভিয়াস চ্যাপ্টার এমনভাবে পড়ছি যে এখানকার এই সব জিনিসগুলো আমাদের জানা। তারপর আমরা একটু দেখতেছি, সামারি করে যাচ্ছি। তাহলে এই যে ইউনিসেলুলার, যদি সেল ডিভিশন না হইতো তাহলে তুমি কোন জায়গায় থাকতো? নাবিদ বল, কোন জায়গায় থাকতি তুই যদি সেল ডিভিশন না হইতো? তাহলে তুই ওই ইউনিসেলুলারই থাকতো, অর্থাৎ জাইগোট অবস্থায় থাকতাম। আমরা আর কি হইতাম না? বড় হইতাম। সাহিল, বড় হইতাম না। তাহলে আমাদের বড় করতে গেলে কোনটা ডিভিশন করতে হবে?
সেল ডিভিশন। তাহলে আমাদের যদি বড় করতে হয় তাহলে সেল ডিভিশন করতে হবে। আচ্ছা, বড় শুধু করতে গেলাম, যদি স্পার্ম না পাইতাম অথবা এগ না পাইতাম তাহলে কি আমরা বড়ই হইতাম না। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কয়টা? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক, রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন, আর দ্বিতীয়ত কি, প্লাস গ্রোথ। তাহলে আমাদের জীবনের টার্গেট কয়টা? দুইটা। একটা হলো রিপ্রোডাকশন করা, আর একটা কি করা, গ্রোথ, অর্থাৎ আমাদের বৃদ্ধি ঘটানো। এই দুটো জিনিসের জন্য আমাদের কোনটা দরকার হবে? সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশনের এইম কোনটা? এইম অফ সেল ডিভিশন, এইম অফ সেল ডিভিশন। তাহলে কি হবে? একটা হচ্ছে গ্রো করা, সেকেন্ডলি কোনটা করা? রিপ্রোডাকশন করা। একটা হলো গ্রো করা, আর একটা কি করা? রিপ্রোডাকশন করা। বুঝাতে পারছি? ক্লিয়ার? এখন আমরা যাব দ্য টাইপস অফ সেল ডিভিশন। টাইপস অফ সেল ডিভিশন। সেল ডিভিশন টাইপস কয়টা, কি কি? টাইপস অফ সেল ডিভিশন, এই জায়গায় ই হয়ে গেছে, এল ডিভিশন। দেখো দেখো, টাইপস অফ এল ডিভিশন, এই জায়গা হবে কি, সেল ডিভিশন। ঠিক আছে, টাইপস অফ সেল ডিভিশন। আচ্ছা, ফরগেট ইট, বাদ দাও, যেটা হয়েছে হয়েছে। এখন দেখো, সেল ডিভিশনের টাইপস হচ্ছে টোটাল 3 টাইপসের হয়। কি কি? সাবাস। একটা হলো অ্যামাইটোসিস, সেকেন্ড হচ্ছে মাইটোসিস। দেখছো, বেসিক ক্লিয়ার থাকলে লাভটা কি? মনে হচ্ছে না আমরা সব কিছু জানি, আমাদের কাছে অনেক ফ্যামিলিয়ার, এই জন্য আমি ওই সময় পড়ে আইছি। আরেকটার নাম কি? মিওসিস। তাহলে এই যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিসের আরেকটা নাম কি? বাইনারি ফিউশন। বাইনারি ফিউশন। মাইটোসিসের আরেকটা নাম কি? ইকুয়েশনাল সেল ডিভিশন। স্কুলে কি পড়াচ্ছে? ইকুয়েশনাল সেল ডিভিশন। মিওসিসকে কি বলা হয়? রিডাকশনাল সেল ডিভিশন। ওটা পড়ে, বাট মেইনলি বলা হয় রিডাকশনাল সেল ডিভিশন। ওকে, সো এইখানে আমরা যদি দেখি তাহলে একটা সেল কয় ভাগে ডিভাইডেড করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কি, মিওসিস। দিস ইজ দ্য অ্যানাদার নেম অফ দিস টাইপস অফ সেল ডিভিশন। এখন অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হয়? কোন সেলের ক্ষেত্রে? প্রোক্যারিওটিক সেল। অ্যামাইটোসিস হয় প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। তাহলে ভাইয়া মাইটোসিস আর মিওসিস কোন সেলের ক্ষেত্রে হয়? ইউক্যারিওটিকের ক্ষেত্রে। এই দুইটা কাদের ক্ষেত্রে হবে আয়ুষ্মান? ইউক্যারিওটিক। তাহলে এই দুইটা হবে ইউক্যারিওটিকের ক্ষেত্রে, আর এই অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হবে? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। স্পেসিফিকলি যদি আমি ধরি, মাইটোসিস কাদের ক্ষেত্রে হয়? সোমাটিক সেলের ক্ষেত্রে। সোমাটিক সেল কোনগুলা? যে সেলগুলো দিয়ে আমাদের বডির কি তৈরি করা হয়? বডি। সোজা বাংলার কথা, আমাদের বডিতে যে সেল থাকে। আর রিপ্রোডাক্টিভ সেলে মানে মিওসিস কোন সেলে হবে? মিওসিস সেল, গ্যামেটিক সেল। গ্যামেটিক সেল। দুনিয়াতে কয় ধরনের গ্যামেটিক সেল আছে? কি কি? একটা হলো স্পার্ম, আরেকটা কি, এগ। এই দুই জায়গায় কোনটা হবে? মিওসিস। আর বাকি দুনিয়াতে যা আছে সব জায়গায় কোনটা হবে? মাইটোসিস।
প্রোক্যারিওটিকে কোনটা হবে? অ্যামাইটোসিস। আমরা যদি এরকম প্রোক্যারিওটিকের একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে এই জায়গায় কি হয়? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, এগুলাকে কি বলা হয়? প্রোক্যারিওটিক সেল ডিভিশন এখানে হবে। হ্যাঁ, এটা আরেকটা নাম আছে ডিরেক্ট সেল ডিভিশন বলতে পারো, কারণ একটা সেল থেকে ডিরেক্টলি দুইটা সেলে তৈরি হয়। আমি ওটা বুঝাইতাম পরেই যে। এবার আরও একটা আছে এখানে এক্সাম্পল যদি আমরা দিই, মনেরা কিংডম। মনেরা কিংডম, মনেরা কিংডমে যারা আছে সবাই আসলে কি? প্রোক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিকের মধ্যে কি কি বললাম? প্রোক্যারিওটিকের মধ্যে কি কি পড়বে? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মনেরা কিংডম। এরা সবাই কোন সেল ডিভিশন হবে? সো আমরা এই জন্য যখন মনেরা কিংডম পড়ছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে মনেরা কিংডমে কোন সেল ডিভিশন হয়? অ্যামাইটোসিস। সো এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে এখানে দুটো কনসেপ্ট থাকে, একটা হলো প্যারেন্ট সেল আর একটা হচ্ছে ডটার সেল। প্যারেন্ট সেল আর একটা কি? ডটার সেল। পরীক্ষাতে ডেফিনেশন হিসেবে দেয়, ডিফাইন প্যারেন্ট সেল। সো এটা একটা সেল, এই সেল থেকে সমান দুইটা সেল পাইলা, তাহলে এই সেলকে কি বলা হবে? ডটার সেল। আবার এই সেল থেকে তুমি আবার এইখানে দুইটা সেল পাইছো, এই জায়গায় দুইটা সেল পাইছো, তাহলে এই সেলগুলোকে কি বলা হবে? এই সময় এটা প্যারেন্ট সেল, এই দুইটা কি? ডটার সেল। কোনো জায়গায় ঝামেলা আছে না? আচ্ছা দেখো, এরপরে সেটা হচ্ছে প্যারেন্ট সেল, ডটার সেল আমাদের মোটামুটি শেষ। এখন আমরা আসবো এক একটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদেরকে আসা লাগবে। এবার অ্যামাইটোসিস। ফার্স্ট অফ অল, ওয়াই অ্যামাইটোসিস ইজ কল্ড অ্যামাইটোসিস? এটার নাম কেন অ্যামাইটোসিস হয়? এখানে আমরা বাংলা টোটাল তিনটা শব্দ পাবো। কি কি? এ মাইটোস প্লাস কি হবে শ্যান? ওসিস। আমরা জানি কোনো শব্দের সাথে ওসিস যদি থাকে, সিস অথবা শোন, তাহলে কি হবে শাইল? প্রসেস। এ শব্দের অর্থ কি? উইথাউট। মাইটোস শব্দের অর্থ কি? স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার। আমরা অলরেডি তোমাদেরকে বলছি যে স্পিন্ডল ফাইবারটা আসলে কি জিনিস। এটা যদি একটা ক্রোমোজোমের মানে যদি হয় এরকম করে যে জিনিসগুলো থাকে, ঠিক আছে, এগুলাকে কি বলা হয়? দিস ইজ স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবারের কাজ কি? ক্রোমোজোমকে কি করা? ক্যারি করা। তাহলে ক্রোমোজোমকে ক্যারি করার কাজটা কে করে? এই জিনিসগুলোকে আমরা বলি স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার। সো যেখানে ক্রোমোজোম আছে, বলো। স্পিন্ডল ফাইবার মানে হচ্ছে সেল ডিভিশন করতে গেলে যেগুলো লাগে সেগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার। এখন ওর কথা ঠিক আছে, এগুলো আমরা পরে যাবো। এখানে দুটো জিনিস আছে, স্পিন্ডল ফাইবার প্লাস ট্রাকশন ফাইবার, দুটোকে একসাথে বলা হয় স্পিন্ডল অ্যাপারেটাস। এটা আমরা বুঝাইছিলাম। সো এখন একটু যেখানে আসি সেখানে থাকি। সো এই জিনিসটাকে বলা হচ্ছে মাইটোস। মাইটোস মানে কি? স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবারের কাজ কি? ক্রোমোজোমকে ডিভাইডেড করা, ক্রোমোজোমকে ভাগ করা, মানে ডিভাইডেড করে ফেলা, সমান ভাগে ভাগ করা। আমাদের টার্গেটটা কি? মনে করো আমার যদি কোনো জায়গায় কেটে যায়, আমার হাত কেটে গেলে আমি হাত তৈরি করব। চোখের যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে আমি চোখ তৈরি করবো। আইন বুঝতেছিস? তাহলে আমার টার্গেটটা হচ্ছে সেম টু সেম জিনিস তৈরি করা। তো সেম টু সেম যদি জিনিস তৈরি করতে চাই তাহলে আমার কোন জিনিসটা সেম টু সেম ভাগ করা লাগবে? সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম যদি আমি সমান ভাগে ভাগ করতে পারি, মনে করো তুমি আমাকে একটা পেন দিছো, সেটা এতটুকু দেখতে, তাহলে আমি চাচ্ছি যে একটার থেকে দুইটা পেন বানাবো, তাহলে এই জায়গা কি তুমি এইভাবে কি সমান ভাগে ভাগ হবে? তাহলে দুইটা সমান জিনিস পাবা না। তাহলে এটাকে তোমাকে এমনভাবে করতে হবে যাতে সমান ভাগে ভাগ হয়। তাহলে আমি যদি কোনো জায়গায় ভাগ করতে চাই, একটা সেল থেকে দুইটা সেল বানাইতে চাই, তাহলে আমাকে কাকে ডিভাইডেড করা লাগবে? ক্রোমোজোমকে ডিভাইডেড করা লাগবে। সো যেখানে ক্রোমোজোম আছে সে জায়গায় কী হবে? সেল ডিভিশন হবে। কোনটা দিয়ে সেল ডিভিশন হবে? স্পিন্ডল ফাইবার দিয়ে। কিন্তু যেখানে ক্রোমোজোম নাই সে জায়গায় কী হবে? না। তো আমরা পড়তেছিলাম যে মাইটোসিস, অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হয়?
প্রোক্যারিওটিকে। সো প্রোক্যারিওটিকের সেল ডিভিশন মানে প্রোক্যারিওটিকের মধ্যে আমাদের ক্রোমোজোম প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট? তাহলে অ্যাবসেন্ট অফ কি থাকে? অ্যাবসেন্ট অফ ক্রোমোজোম। অ্যাবসেন্ট অফ ক্রোমোজোম, কোনো ক্রোমোজোম রাখবো? ক্রোমোজোম নাই, তাহলে ক্রোমোজোম যেহেতু না, তাহলে স্পিন্ডল ফাইবার বানাবো? আমরা অলরেডি কিন্তু এটা পড়াইছি। সো স্পিন্ডল ফাইবারের জায়গা থাকে না, তাহলে এখানে কোনটা থাকে? উইথাউট স্পিন্ডল ফাইবার। এই জন্য এটার নাম কি হয়? অ্যামাটোসিস। এই অ্যামাটোসিস প্রসেসে একটা সেল থেকে কয়টা সেল তৈরি হয়? দুইটা। এই জন্য এটার আরেকটা নাম কি? বাইনারি ফিশন। বাই NNARY, বাইনারি ফিশন। বাই শব্দের অর্থ কি? দুই। তাহলে একটা সেল থেকে কয়টা সেল বানায় না? দুইটা। এই জন্য এটাকে কি বলা হয়? বাইনারি ফিশন। আচ্ছা, প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি নিউক্লিয়াস আছে? মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, লাইসোজোম, এগুলো কোনো কিছু আছে না? যদি এগুলো কোনো কিছু না থাকে, তাহলে এই জায়গা থেকে কি সেল ডিভিশন কত অনেক তাড়াতাড়ি সময় লাগে? এখানে কোনো ফেজ দিয়ে কি আসলে সেল ডিভিশন হয়? যেমন মাইটোসিস মানে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এরকম কোনো কিছু হবে না? এই জন্য এটাকে কি বলা হয়? ডিরেক্ট সেল ডিভিশন। তাহলে ডিরেক্টলি এটা একটা সেল থেকে কয়টা সেল ডিভিশন হয়? দুইটা। এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট সেল ডিভিশন। ঠিক আছে? তাহলে অ্যামাটোসিস কাদের ক্ষেত্রে হবে? যারা প্রোক্যারিওটিক সেল। এক্সাম্পল আমরা যতগুলো পড়ে আসছিলাম একটু আগে, এই যে অ্যামাটোসিস কাদের ক্ষেত্রে হবে? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মনেরা, এগুলো সবগুলোতে কোনটা হবে? অ্যামাটোসিস সেল ডিভিশন। ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, নেক্সট দেখো, সেটা হচ্ছে আমাদের মাইটোসিস। মাইটোসিস মাইটোসিস কোন সেলের ক্ষেত্রে হয়? সোমাটিক নাকি গ্যামেটিক? সোমাটিক। কোনটার সোমাটিক? ইউক্যারিওটিকের সোমাটিক। তাহলে ইউক্যারিওটিকের মধ্যে ক্রোমোজোম ইজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? প্রেজেন্ট। তাহলে ক্রোমোজোম প্রেজেন্ট। ক্রোমোজোম প্রেজেন্ট, দ্যাটস মিন এখানে কোন সেল ডিভিশন হবে? মাইটোস প্লাস কি? ওসিস। দুটো মিলে কি নাম হয়? মাইটোস শব্দের অর্থ কি? স্পিন্ডল ফাইবার। এখানে কি স্পিন্ডল ফাইবার আছে নাকি নাই? কেন? কারণ এখানে কোনটা আছে? ক্রোমোজোম আছে। ওসিস মানে কি? প্রসেস। তাহলে যে প্রসেসের মাধ্যমে স্পিন্ডল ফাইবার ক্রিয়েট করে সেল ডিভিশন করা হবে সেটাকে কি বলা হবে? মাইটোসিস। ঠিক আছে? দেখো, সময় বেশি লাগতেছে না কম লাগতেছে? এখন বুঝতেও কিন্তু এখন আরাম লাগতেছে যে না, আমি এই জিনিসগুলো জানি। এটাই বিষয়, যে তুমি যখন তোমার বেসিক ক্লিয়ার থাকবে তখন দেখবা যে কোনো চ্যাপ্টার তোমার কাছে অনেক ইজি, কিন্তু তোমার বেসিক যদি দুর্বল থাকে তাহলে তোমার কাছে অনেক বেশি পেইনফুল লাগে। সো এই মাইটোসিসকে যদি আমরা বলি, মাইটোসিসের ক্ষেত্রে এটা পড়ার আগে তোমাকে যেটা পড়তে হবে সেটা তোমার বইয়ের মধ্যে নাই। এখন যেগুলো বলবো এই মাইটোসিসের স্টেজ বা এগুলো পড়ার আগে তোমার এখন যেটা দরকার সেইগুলো তোমাকে খুব ভালো মতো জানতে হবে। চলো, সেটা হচ্ছে যেগুলো তোমার বইয়ের মধ্যে নাই, কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন লিখবা। কিন্তু আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে, কিন্তু বইয়ের মধ্যে না থাকলেও কোশ্চেন আসে, এই জন্য আমি লেখাই দিব। সেটা হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল। আচ্ছা, এটা বোঝানোর আগে একটা জিনিস আমি এর আগের ইয়েতে পড়ে আসি। মনে করো এটা একটা সেল, এই একটা সেল থেকে তুমি দুইটা সেল বানাবা, তাহলে সেলের মাঝখানে কোনটা থাকে? তাহলে একটা সেল থেকে তুমি যদি দুইটা সেল বানাইতে চাও তোমাকে কি করতে হবে? কারে কারে ডিভাইডেড করতে হয়েছে? ভাই এই জায়গায় কার কার ডিভিশন হয়েছে? নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজমেরও ডিভিশন হয়েছে। এই জায়গাটাকে কি বলা হয়? সাইটোপ্লাজম আয়ন। তাহলে এটাকে কি বলা হয়? যখন সাইটোপ্লাজমের ডিভিশন হয় তখন সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটো শব্দের অর্থ কি? কাইনেসিস শব্দের অর্থ কি? কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে কাইনেটিক। কাইনেটিক মানে হলো মুভমেন্ট। একটা সেল দুটো ভাগে ভাগ হয়ে গেল, ধর মুভমেন্ট হয়ে তো ভাগ হয়, এই জন্য কাইনেটিক থেকে কোন শব্দ আসছে? সিস মানে কি? প্রসেস। তাহলে সাইটোপ্লাজমের ডিভিশনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। সাইটো শব্দের অর্থ সাইটোপ্লাজম। এবার নিউক্লিয়াসের ডিভিশন হয় না এই জায়গায়, নাকি শুধু সাইটোপ্লাজমের হয়? নিউক্লিয়াসের ডিভিশনকে কি বলা হয়? নিউক্লিয়াস শব্দের অর্থ কি? ক্যারিও। যেমন ইউক্যারিওটিক পড়ছি না আমরা, ক্যারিও কাইনেসিস। ক্যারিও শব্দের অর্থ কোন জায়গা থেকে? ক্যারিও মানে হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস আর কাইনেসিস মানে কি? কাইনেটিক
প্লাস কি সিস, তাহলে কি হলো নিউক্লিয়াসের ডিভিশন হওয়ার প্রসেসকে কি বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে যখন সেল ডিভিশন হয় এই জায়গায় দুটো ডেফিনেশন খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সাইটোকাইনেসিস আর একটাকে কি বলা হয় ক্যারিওকাইনেসিস। ওকে, এবার আসো, এবার আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা ফিরে যাই। সেল সাইকেল, সাইকেল জিনিসটা কি আমরা যদি একটু ঘড়ির কাঁটা দেখার চেষ্টা করি, দেখো এটা একটা ঘড়ির কাঁটা। সো ঘড়ির কাঁটাতে যখন আমরা এভাবে দেখবো যে এই, তখন কি হবে যেখান থেকে আমরা শুরু করি সে জায়গা থেকে কি হয় শেষ হয়, তাহলে এটাকে কি বলা হয় সাইকেল। তাহলে এটা কোনটা কিসের সাইকেল সেল সাইকেল। সেল সাইকেলে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় এম ফেজ, একটাকে কি বলা হয় ইন্টারফেস। কারা কারা পারবে জানো, যারা এইটা আমার কাছে পড়ছে যে তিনজন, এই জন্য ইন্টারফেসের কথাটা বলতে পারলো। ইন্টারফেসের একটা নাম কি প্রিপেয়ারিং ফেজ, ঠিক আছে প্রিপেয়ারিং ফেজ। আর এর এই এম ফেজকে কি বলা হয় এটাকে বলা হয় সেল ডিভিশন ফেজ। এটার আরেকটা নাম আছে, এম শব্দের অর্থ হচ্ছে মাইটোটিক, যেটাই মাইটোটিক সেটাই মাইটোসিস, মাইটোটিক ফেজ। তাহলে কয়টা ফেজ হইলো তিনটা, একটা হচ্ছে মাইটোটিক ফেজ, সেল ডিভিশন ফেজ এবং কি প্রিপেয়ারিং ফেজ। মানে ফেজ আসলে মূলত কয়টা দুইটা, একটা কি মাইটোটিক ফেজ আর একটা কি ইন্টারফেজ। এবার ইন্টারফেজ এটা দেখতেছো না, এই ইন্টারফেজ আবার তিনটা ভাগে ভাগ আছে। লেট মি ফিনিশ অ্যাট ফার্স্ট, আমাকে ফিনিশ করতে দাও তারপরে তোমরা কথা বলো। তাহলে এম ফেজ আর ইন্টারফেজে তুমি যদি রেশিও দেখো পার্সেন্টেজ অনুযায়ী, এইখানে কতটুকু সময় লাগে 90 থেকে 5 থেকে 10%, আর এই পাশে কতটুকু সময় লাগে 90 থেকে 95%। সো প্রিপেয়ারিং ফেজ মানে কি একটা জিনিসকে তুমি ডিভাইডেড করবা, তার আগে প্রস্তুতি গ্রহণ করবা না, তো যে টাইমে তোমার প্রস্তুতি নিতে হয় প্রিপারেশন নাও সে টাইমটাকে কি বলা হয় প্রিপেয়ারিং ফেজ। কথা মনে বোঝো নাই? এখন এইখানে কোনটা আছে ইন্টারফেসটা আবার তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হলো G1 S G2। এবার আসুন ভাই, এই জিনিসটা যদি না বুঝায় কোনো টিচার তাহলে সে টিচারের জাতই না, কারণ এইটা বাদে ছেলেবেলে মাইটোসিসের কিচ্ছু বুঝবে না, কারণ এটাই আসলে মেন। এখানে যতটুকু অনেক বড়, বাট আমরা তত বড় করে পড়বো না, বাট যতটুকু লাগে ততটুকু আমাদের পড়তে হবে। জি শব্দের অর্থ কি, জির মানে হলো গ্রোথ অথবা গ্যাপ, তো এখানে কি আছে গ্রোথ ওয়ান অথবা গ্যাপ ওয়ান। এস মানে কি, এস শব্দের অর্থ হলো সিনথেসিস। সিনথেসিস শব্দ বলতে আসলে আমরা কি বুঝি, সিনথেসিস শব্দের অর্থ হলো ফরমেশন। কোনো বাচ্চা যদি আমরা এইটার ভিডিও দেখে তাও এই সেল ডিভিশন বুঝে যাবে। তাহলে এখানে কোনটা বুঝেছে ফরমেশন, ফরমেশন মানে হচ্ছে তৈরি করা। এখন এটা কি তৈরি হয় আমরা সেটা পরে দেখব। এখন কোশ্চেনটা হইলো তো তোমার টার্গেট কোনটা, এই জায়গাটা তোমাকে প্রিপেয়ার হবা। আমরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু বেশি দিন সময় লাগাই, কিন্তু পরীক্ষা দিতে কিন্তু বেশি দিন সময় লাগায় না, লাগাই সাহিল? আমরা পরীক্ষা দিতে কয়দিন লাগাই? এক মাস ধরে পরীক্ষা দিই। এই যে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না 9-10, তার মানে অলমোস্ট 2 বছর পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিবা, আর পরীক্ষা দিবা কয় মাস? 1 মাস হাইস্ট। তাহলে 1 মাসের জন্য কত বছর প্রিপারেশন নিলা? 2 বছর। তাহলে এই জায়গাটায় বলতেছে যে এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে ডিভিশন। তাহলে ডিভিশন কোন জায়গায় হবে? এখানে হবে। আর ডিভিশন করতে গেলে যা কিছু লাগবে সেটা কোন জায়গায় হবে? ইন্টারফেসে। এখন G1 এ কি হয়, S এ কি হয়, G2 তে কি হয় বলো? আচ্ছা, এটা বোঝানোর আগে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে আসতে হবে, যেটা সেটা একটু আমরা আগে ক্লিয়ার করে আসি। কথা বলা যাবে না, নিজেদের মধ্যে কথা বললে ভিডিও কল অফ করে দিব, ভালো হবে? এই ফিগারটা আমার সব থেকে পছন্দ, বিশেষ করে এইটা বোঝানোর জন্য, ঠিক আছে? এটা দিয়ে আমাদের বহুত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো নর্মাল কাহিনী কি, আমি ক্রোমোজোমকে ডিভাইডেড করব। আমি ভাইয়া কি বলে আসলাম যে আমার টার্গেট হচ্ছে ক্রোমোজোমকে কি করা,
সমান 2 ভাগে ভাগ করা নাকি শুধু ডিভাইডেড করা? সমান 2 ভাগে ভাগ করা। তাহলে আমি সমান সেল পাবো, মানে আইডেন্টিক্যালি যদি আমাকে সেম সেল পাইতে হয় তাহলে আইডেন্টিক্যালি আমাকে সমান দুটো ভাগে কি করতে হবে? ডিভাইডেড করতে হবে। সো সমান দুটো ভাগে যদি ডিভাইডেড করতে হয় তাহলে কীভাবে আমরা ডিভাইডেড করব? আগে তো ক্রোমোজোম বানাবো, তারপরে না ক্রোমোজোমকে ডিভাইডেড করব। ক্রোমোজোম বানানো লাগবে না? ক্রোমোজোম বানাতে গেলে কি লাগে? সবাই আমাদেরকে বলে যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, কিন্তু বিষয়টা তো আসলে এমন না। একটু খেয়াল করে দেখো, প্রথমে লাগে আছে কোনটা? এর লেন্থ কত আছে? 2 ন্যানোমিটার। এবার আসো আরেকটু পেঁচাইছে, এটা কি হয়েছে? এখন পেঁচাইতে যদি আমি চাই তাহলে আমি কারোর না কারোর সাথে পেঁচাবো। তো এইখানে আমি একটু এটাকে সাইডে রাখি, ল্যাগ দিচ্ছে না, অনেকগুলো স্লাইড একসাথে আছে। ধরো এটা একটা ডিএনএ, আমরা আগেও কিন্তু পড়ায় আসছি, যখন আমরা ক্রোমোজোম ক্রোমাটিন এগুলো পড়াইছি তখন কিন্তু আমরা পড়েছি। এটা হচ্ছে ডিএনএ। এবার ডিএনএ যখন ছিল তখন এর লেন্থ কত ছিল? 2 ন্যানোমিটার। ডিএনএ চারপাশে কোনটা আসে আয়ান? হিস্টোন। তখন এই ডিএনএটা কি করা শুরু করবে? তখন আস্তে আস্তে এ কি করতেছে দেখো তো, কয়েলড হচ্ছে, মানে পেঁচাচ্ছে। ঠিক আছে, এরকম করে সে পেঁচাচ্ছে। পেঁচাইতে পেঁচাইতে আস্তে আস্তে সে কোন শেপে যাচ্ছে বলো তো? এই যে দেখছো কোন শেপে যাচ্ছে? সে ক্রোমোজোমের শেপে যাচ্ছে। এই যে ক্রোমোজোমের শেপে গেল, এই যে ক্রোমোজোমের শেপে গেল, এই ক্রোমোজোমের শেপে যাওয়ার আগে তাকে তো বিভিন্ন স্টেজ পার করে আসতে হয়েছে না? প্রথমে কোনটা লাগছে? তার ডিএনএ লাগছে। ডিএনএ তার সাথে কোনটা লাগছে? হিস্টোন। কারণ ক্রোমোজোম তো পেঁচাবে, এখানে ক্রোমোজোম পেঁচাচ্ছে, কিন্তু ক্রোমোজোম কার সাথে পেঁচাচ্ছে? হিস্টোনের সাথে। এইটাকে কি বলা হয়? হিস্টোন। এই যে হিস্টোন, প্রথমে যখন ছিল তখন ডিএনএ, তারপরে ডিএনএ প্লাস কি? হিস্টোন। এবার ডিএনএ আর হিস্টোন মিলে যেটা তৈরি করে সেটাকে কি বলা হয়? ক্রোমাটিন। এই যে ডিএনএ আর হিস্টোন, দেখো তো, তাহলে ডিএনএ আর হিস্টোন মিলে যেটা তৈরি করে তার নাম ক্রোমাটিন। ক্রোমাটিনের নাম ক্রোমাটিন কেন? ক্রোমো শব্দের অর্থ কি? কালারফুল। টিন শব্দের অর্থ কি? থ্রেড। তাহলে ক্রোমাটিন মানে কি হবে? কালারফুল থ্রেড। আমার পাঞ্জাবিটা তুমি চিন্তা করো, আমার পাঞ্জাবিটা কি প্রাথমিক অবস্থাতে পাঞ্জাবি ছিল নাকি সুতা ছিল? সুতা থেকে পরবর্তীতে কি পাইছো? পাঞ্জাবি। তাহলে এই জায়গায় তুমি কি বলতে পারবা যে তোমার প্রথমে সুতা তৈরি হয়েছে, এবার এই ক্রোমাটিন থেকে তুমি একটা বস্তু, আমি পাঞ্জাবিকে বস্তু বলতে পারবো নাকি সুতাকে বস্তু বলতে পারবো? পাঞ্জাবিকে বস্তু বলা যাবে। পাঞ্জাবির তো একটা শেপ আছে, কিন্তু সুতা তো আর মনে করো তো কোনো শেপ নাই, আছে? তখন তো এটা সুতার মতো আছে। ঠিক আছে, আরে স্টের গাধা, ওটা তো একটা বস্তু, ঠিক আছে, বাট আনুপাতিক আমরা এখন যেটা বুঝছি সেই কনসেপ্ট অনুযায়ী কি, ওটা তো কোনো শেপ নাই, কিন্তু আমার পাঞ্জাবির শেপ আছে কিনা? তাহলে এই ক্রোমাটিনকে তুমি কাউন্ট করতে পারবা? সুতাকে কাউন্ট করা যায় নাকি ক্রোমোজোমকে কাউন্ট করা যাবে? এবার ক্রোমোজোম, জোম শব্দের অর্থ কি? জোম শব্দের অর্থ হলো সাবস্টেন্স, আর ক্রোমো শব্দের অর্থ কি? কালার ফুল। তাহলে ক্রোমোজোম শব্দের অর্থ কি দাঁড়াবে? কালারফুল সাবস্টেন্স। তার মানে যে জিনিসটা কালারফুল সেটাকে কি বলা হবে? ক্রোমোজোম। এইবার তুমি ক্রোমোজোম পাইছো কি পাও নাই? এবার এই ক্রোমোজোমকে তুমি সমান দুটো ভাগে ভাগ করতে পারবা, কিন্তু এর আগে কি ভাগ করা সম্ভব না। তোমাকে প্রাথমিক টার্গেট কি রাখতে হয়েছিল বলো তো? প্রাথমিক টার্গেট কি ডিভিশন রাখা নাকি ক্রোমোজোম তৈরি করা? তৈরি করা। তো ক্রোমোজোম তৈরি করতে গেলে কারে লাগবে? আর কারে লাগবে? তাহলে ক্রোমোজোমের ডিএনএ যদি তৈরি করতে চাও তাহলে ক্রোমোজোমের ডিএনএ তৈরি করার জন্য একটা প্রিপারেশন নিতে হবে না? প্রিপারেশন লাগবে কিনা? তাহলে ক্রোমোজোমের ডিএনএ তৈরি করার জন্য যে প্রিপারেশন নিয়ে আসছে যে জায়গাটায়, সেই জায়গাটার নাম কি মাই বল? ক্রোমোজোমের ডিএনএ তৈরি করার জন্য যে প্রিপারেশন নিতে হবে সেই প্রিপারেশনের নাম কি? কোন ফেজ? ইন্টারভেনশন তো 3টা ছিল। সাবাস, জীবন। কারণ কি?
আমি কোনটা করব, এই জায়গায় সিনথেসিস মানে কি, ফরমেশন, কিসের সিনথেসিস? নট অনলি ডিএনএ সিনথেসিস, কার কার সিনথেসিস করা? ডিএনএ প্লাস কার? হিস্টোন। ডিএনএর হিস্টোন যদি আমি তৈরি করতে না পারি তাহলে আমি কি সেল ডিভিশন করতে পারবো? তো ডিএনএর হিস্টোন তৈরি করার জন্য যে টাইমটা নেওয়া হবে সেটা কোনটা? G1। তাহলে ইকুয়েশন মেলে কিনা, মুখস্থ করার কি দরকার? এবার আমি সিনথেসিস করে ফেলছি, আমি কি সিনথেসিস করে এখানে রেখে দিব? তাহলে এখানে ক্রোমাটিন কি তৈরি হয়েছে কি হয় নাই বলো? অবশ্যই হবে, কিন্তু এখানে ক্রোমাটিন কি থিক নাকি থিন? থিন, মোস্ট থিন, সব থেকে থিন, সব থেকে থিনেস্ট অবস্থায় জায়গায় থাকে। এবার দিন যত যাবে, টাইম যত যাবে, সেটা আস্তে আস্তে কি হবে? কয়েলড হইতে থাকবে। তাহলে তখন আস্তে আস্তে এটা কেমন হবে? এই অবস্থা যখন ছিল তখন থাকবে কেমন? শর্ট অ্যান্ড, এই শর্ট কেন, লং অ্যান্ড থিন, লং অ্যান্ড থিন, সব থেকে লংগেস্ট অ্যান্ড থিনেস্ট। এবার এইখানেও কিন্তু লং অ্যান্ড থিন থাকে। এই জায়গায় যখন যাবে তখন আস্তে আস্তে সেটা ই হবে। যেমন এই দেখো কনসেপ্ট যদি দেখি এই জায়গায়, এবার দেখো তো কত ন্যানোমিটার, এরপরে 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 1400, 1400, এটা কোন জায়গায় পাইছে শাইল? মেটাফেজ। চশমা নিয়ে আসিস না আজকে, তাহলে তুই দেখিস না কেন? এটা কোন ফেজ? মেটাফেজ। তাহলে মেটাফেজের আগে তুমি কি ক্রোমোজোম পাবা? তাহলে মেটাফেজের কোন ফেজ? আমরা মাইটোসিস যখন করি তখন তো তোমরা এতটুকু তো 9, 10 মানে 8-এ তো পড়ছো যে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি টেলোফেজ। তাহলে আমরা দুটো স্টেজের পরের স্টেজে কোনটা পাচ্ছি? ক্রোমোজোম। এর আগে তো আর পাচ্ছি না। তাহলে ক্রোমোজোম পাচ্ছি কোন জায়গায়? মেটাফেজে পাচ্ছি। তাহলে মেটাফেজের আগে এটা কোন অবস্থানে থাকে? ক্রোমাটিন। না, ইন্টারফেজে, এম ফেজে আমরা ক্রোমোজোম পাবো, এবং এম ফেজের কোন ফেজে? মেটাফেজে। আচ্ছা, তোমাকে একটা সেল দিলাম, সেল দিয়ে আমি বললাম এটা মানুষের নাকি এটা গরু নাকি এটা ছাগলের, তুমি কিভাবে বের করবা বলো নাবিদ? তোমাকে একটা সেল দিয়ে আমি তোমাকে বললাম যে এটা মানুষের নাকি এটা গরু নাকি এটা ছাগলের, তুমি কেমনে বের করবা? ডিএনএ চেক করবো? সাবাস, ক্রোমোজোম নাম্বার দেখবো। আমাদের ক্রোমোজোম নাম্বার কত? 46। এটা থেকে আমরা বুঝতে পারবো। ডিএনএ তো সবার মধ্যেই আছে। আমাদের তো ক্রোমোজোম, যেমন যদি গরুর হয় মনে করো 60, যদি পেঁয়াজের হয় কত হবে? 16, 16টা। মনে করো কিছু আছে গিনিপিকের, ওদের মনে করো 80টা, কথার কথা ধরো। তো এই জায়গায় এক একটা প্রাণীর ক্রোমোজোম নাম্বার কীরকম? এক এক রকম, আলাদা। তা তুমি দেখবা কি ক্রোমোজোম, এখন ক্রোমোজোম তুমি কোন জায়গায় কাউন্ট করতে পারবো? কোন ফেজে? মেটাফেজে। তাহলে এর আগে কি তুমি বলতে পারবো যে এটা কোন প্রাণী? না। এজন্য কোনটা কোন ধরনের প্রাণী সেল দেখে কাউন্ট যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কোন ফেজ পর্যন্ত যাইতে হবে? মেটাফেজ। এবার তুমি যখন মেটাফেজে পাবা তখন ওটাকে তুমি কি করে ফেলবা? ছিঁড়ে ফেলে দিব, টান দিয়ে দিয়ে সমান দুই ভাগে তারা কি করবো? ডিভাইডেড করবো। সো এখন কোশ্চেনটা হলো, এবার আসি, একটা সেল ডিভিশন করবে কি করবে না? ভালো করে কোশ্চেন বুঝো। দেখো কোশ্চেনগুলো কেমন হয় এটা বুঝতে পারবা যে এই জায়গাটা থেকে কোশ্চেনগুলো কেমন হয়। একটা সেল ডিভিশন করবে কি করবে না এই সিদ্ধান্ত কে নিবে? কে নিবে বলো? G2-র পক্ষে কয়জন? G2-র পক্ষে কয়জন? ডিএনএ মানে কি রে ভাই? ডিএনএ তাহলে কি স্পেস? যে কোনো একটা, আমি তো বলছি এইখানের মধ্যে একটা সেল ডিভিশন করবে কি না। সেল ডিভিশন তো এখানে হবে। এখন এই সিদ্ধান্তগুলো এরাই নেবে। এদের মধ্যে কারা নেবে? G1 নেবে, S নেবে নাকি G2 নেবে? G2। G2-র পক্ষে কয়জন? সবাই। তাহলে সবাই ভুল। কোনটা নেবে? সাবাস, হয় নাই। বুঝাই, এবার কনসেপ্ট বুঝাই। তোমার মধ্যে ডিএনএও নাই, হিস্টোনও নাই, ক্রোমাটিন তৈরি হবে, ক্রোমোজোম তৈরি হবে, G2 পর্যন্ত তো যাবেই না। তাহলে কোনটা লাগবে? ডিএনএর হিস্টোন। এখন ডিএনএর হিস্টোন তৈরি করতে গেলে এদের প্রিপারেশন কে নাই? তাহলে G1 যদি ডিএনএর হিস্টোন তৈরি করার জিনিসপত্র না বানায় তাহলে কি স্পেস হবে? স্পেস না হলে কি G2 হবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? G1। তাহলে তোমার মতো এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করবে। যদি তুমি মুখস্থ করো তাহলে এই জন্য ধরা খাবা, যদি তুমি বোঝো তাহলে তুমি ধরা খাবা না। এবার যদি তোমার ডিএনএ হিস্টোন আছে, এবার পরবর্তীতে সেল ডিভিশনে পার্টিসিপেট করবে কি করবে না, ওইটা তখন কি হবে? G2।
মানে সেলের ডিভিশনে ঢুকবে কি ঢুকবে না। আচ্ছা, একটা সেলের এইখানে দেখো, একটা সেল আমৃত্যু অর্থাৎ ডেড হওয়ার আগ পর্যন্ত কোন ফেজে এসে অবস্থান করে? সেল মনে করে ডিভাইডেড করলো না, কিন্তু তার মধ্যে আচ্ছা বুঝাই দিই, হিস্টোনও তৈরি হয়েছে, ডিএনএও তৈরি হয়েছে, কিন্তু এই জায়গায় সেল ডিভিশন করতেছে না, পারমিশন দিচ্ছে না। কে দিবে না? G2 পারমিশন দিচ্ছে না। তাহলে ওই সেলটা কোন পর্যন্ত, মানে ওই ক্রোমাটিন কোন জায়গায় সারা জীবন থাকবে? G2-তে সারা জীবন ওই জায়গায় থেকে যাবে। এবার যদি মনে করো দরকার হয়, এখন আমাদের এই জায়গায় মাসেল সেলকে ডিভাইডেড করে না, মাসেল সেল কিন্তু এখন ডিভাইডেড করে না, কিন্তু যদি কাটে তখন এ বলবে ঠিক আছে তুই এখন ঢোক। এখন কোন জায়গায় আছে? এখনো চুপচাপ আছে। এবার এটা কি বলবে? তুই ঢোক। এবার তখনও কি হবে? ডিভাইডেড করবে। এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গায় এই কনসেপ্ট যদি তুমি না বুঝো, এটা কেমনে তুমি বুঝবে? এবার এই যে এমফেস, এবার আমরা এমফেসে যাইতে পারি। এবার আমাদের এমফেসে যাওয়ার মতো ক্ষমতাটা হইছে। ওটা তো প্রুফ রিডিং করে G2, এটা তো আলাদা বিষয়, কিন্তু তোমাকে মেইনলি কোনটা দরকার? ডিএনএর হিস্টোন দরকার না? তো ডিএনএর হিস্টোন যদি তুমি না পাও তাহলে তৈরি করতে পারবা? তো G1 সিদ্ধান্ত নেবে যে সেল পার্টিসিপেট মানে ডিভিশন হবে কি হবে না। এবার দেখো, একই টাইপের কোশ্চেন না, কাইন্ড অফ একই টাইপের, মানে সেল ডিভিশনে মানে এম ফেজে ঢুকবে কি ঢুকবে না সে সিদ্ধান্ত কে নেবে? G2। কিন্তু সেল ডিভিশন হবে কি হবে না সে সিদ্ধান্ত কে নেবে? কারণ G1 তোমাকে কি করে দিচ্ছিল? ডিএনএর হিস্টোন তৈরি করার জিনিসপত্র তোমাকে দিচ্ছিল, আর এস ফেজে তুমি সেটাকে সিনথেসিস করছো, আর এরপরে G2-তে তুমি কি করছো? এটাকে চেক করে পরবর্তীতে তুমি তোমার মানে ডিভিশন করছো। এবার দেখো মাইটোসিসকে কি বলা হয়? ইকুয়েশনাল সেল ডিভিশন। এখান থেকে একটা কোশ্চেন যদি দেওয়ার মতো দেওয়া হয় তাহলে এটাই দিবে যে মাইটোসিসকে কি বলা হয়? ইকুয়েশনাল সেল ডিভিশন। ওয়াই মাইটোসিস ইজ কল্ড দ্য ইকুয়েশনাল সেল ডিভিশন? দেখো, মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। এটাই একটা কোশ্চেন যদি এখান থেকে করার মতো হয় তাহলে টু টাইপসের, যে তোমাদের শর্ট কোশ্চেন করে না, তো শর্ট কোশ্চেন এটা দিতে পারে যে ওয়াই মাইটোসিস কল্ড দ্য ইকুয়েশনাল সেল ডিভিশন, অথবা ওয়াই মিওসিস ইজ কল্ড দ্য রিডাকশনাল সেল ডিভিশন। সো এই ক্ষেত্রে কিন্তু এটা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। ইকুয়েশনাল সেল ডিভিশন বলার পিছনে আসলে কারণটা কি? আমরা জানি যে এখানে একটা প্যারেন্ট সেল থাকে এবং দুইটা ডটার সেল থাকে। এই ফ্যান অফ করো না, তাহলে ক্যামেরা অফ হয়ে যাবে। তো এখানে দেখো বলতেছে কি যে ইকুয়েশনাল সেল ডিভিশন মানে কি? ইকুয়াল, এখানে ইকুয়াল শব্দ থেকে আসছে। ইকুয়াল মানে তোমরা জানি সমান। কিসের কিসের সমান থাকে? নাম্বার অফ ক্রোমোজোম। কিসের কিসের সমান থাকে? নাম্বার অফ ক্রোমোজোম সমান থাকে। বুঝলি মনে হয়? বুঝছো? এবার বুঝাই, এটা মনে করো প্যারেন্ট সেল। প্যারেন্ট সেলের ক্রোমোজোম নাম্বার কত থাকে? তোমার বডিতে কয়টা ক্রোমোজোম আছে? 46। এবার মাইটোসিসে তো আমরা জানি একটা সেল থেকে কয়টা সেল তৈরি হয়? দুইটা। এটাও 46, এটাও 46। বাট কোশ্চেন হলো শ্যান বল কীভাবে সম্ভব? এখানে তো হিসাব মতো হওয়ার কথা ছিল কত? 23, কিন্তু এখানে হয়েছে কত? কিভাবে জানো? সম্ভব? এটা আদৌ সম্ভব? সম্ভব। কেমনে হইল? যদি তোমার বাবার 46 ছিল, তোমার যদি 46 না হইতো তাহলে তো তোমার বাবার দেখা যাচ্ছে তোমার বডি অর্ধেক হইতো আর অর্ধেক হইতো না, মানে যদিও সেটা সম্ভব না। তাহলে বাবারও যা আছে আমারও তাই আছে। এখন কোশ্চেনটা হলো বাবা দেশে 23টা 23, মা দেশে কয়টা? 23টা 23। এখানে একটু বিষয়টা হলো এই জায়গাটা প্রসেস হয় 92। এবার কি সম্ভব? তাহলে এই জায়গায় তুমি কি তৈরি করছিলা? ডিএনএ রেপ্লিকেশন করছিলে না? ওই যে স্পেসে এখানে তুমি কি করছো? ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন শব্দের অর্থ কি? রেপ্লিকা প্লাস কি শোন, একটু আগে বুঝাইছি, শোন মানে প্রসেস, আর রেপ্লিকা মানে কি? রেপ্লিকা শব্দের অর্থ হচ্ছে ক্লোন বা কপি। তাহলে কপি করার প্রসেসকে কি বলা হয়?
কিসের থেকে কি কপি করলাম? ডিএনএ থেকে ডিএনএ, এই জন্য সেটাকে কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন। দেখো তো ম্যাথের থেকে বেশি ইকুয়েশন মেলে কিনা? যদি বোঝানো যায় তাহলে মেলে। ম্যাথের থেকে ইকুয়েশন মেলে না। ম্যাথে তোমার তো a + b হোল স্কোয়ার, এর সূত্র কি? তুমি কিভাবে জানো যে এটা a² + 2ab + b²? কিভাবে? আচ্ছা a + b যে ওইভাবে হলো তুমি কেমনে জানো? কিন্তু তুমি এইটা দেখো, যদি না হইতো, যদি না হইতো তখন? বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটার প্রত্যেকটা লাইনের পিছনে তোমার একটা কাজ আছে। কারণ বায়োলজি তৈরি করছে কে? পৃথিবী তৈরি করছে কে? আল্লাহ। পৃথিবীর তোমার ম্যাথ বানানো হয়েছে সায়েন্টিস্টদের দ্বারা, আর বায়োলজি বানানো হয়েছে আল্লাহর দ্বারা। সো আল্লাহর প্রত্যেক বায়োলজি সাবজেক্ট, কিন্তু বায়োলজি পৃথিবীতে আল্লাহ তোর ম্যাথ পাঠায় নাই, তোমাকে পাঠাইছে। তুমি তোমার জীবনের জন্য ম্যাথটাকে কাজে লাগাও। কথা বোঝো নাই? তুমি তোমার জীবনের জন্য ম্যাথটা কাজে লাগাও। তোমাদের এখন ম্যাথ করতে ভালো লাগে কেন? কারণ ম্যাথের একটা থিওরিতে বহুত কিছু করা যায়, 1000টা অঙ্ক করা যায় একটা থিওরি দিয়ে। ওই যে a + b² করতে বহুতগুলো ম্যাথ করা যায়, করতে ভালো লাগে, মেলে, এই জন্য হয়। কিন্তু তোমার বায়োলজির ক্ষেত্রে কি? প্রত্যেকটা লাইনই নতুন, প্রতিটা জায়গায় তোমাকে নতুন নতুন এফোর্ট দেওয়া লাগে, আর আমরা এফোর্ট দিতে পছন্দ করি না, এই জন্য আমাদের কাছে খারাপ লাগে। আমরা অল্প পরিশ্রমে বেশি খাইতে চাই, এই জন্য আমাদের কাছে ম্যাথ ভালো লাগে। বিশেষ করে কাদের কাছে ম্যাথ বেশি ভালো লাগে বলো তো? ছেলেদের কাছে। কেন? কারণ ছেলেরা অত বেশি পরিশ্রম করতে চায় না। মেয়েদের কাছে কেন ভালো লাগে বায়োলজি? কারণ মেয়েরা বেশি পরিশ্রম করতে চায়, জানতে চায়। ছেলেরা অল্পর মধ্যে বেশি খাইতে চায়। বুঝবা বুঝবা, যেদিন বুঝবা। ওই যে ইঞ্জিনিয়ারিং পড়ে ডাক্তার, মানে ছেলেদের টার্গেট কি? সরকারি চাকরি, বিসিএস ক্যাডার, সুন্দরী বউ, চিকন ছেলের ভাত খাও, মরে যাও, শেষ। ইনকামের কথা বিষয় না ভাই। শোনো, তুমি যদি ভালো মানুষ হইতে চাও, অথবা তুমি যদি সমাজের চোখে সম্মানীয় হইতে চাও, তাহলে ডাক্তার হও। কিন্তু ডাক্তারের লাইফ অনেক পেইনফুল ভাই, এটা আমি কখনোই সাপোর্ট করি না। কারণ মেডিকেলের তোমার যদি ডেডিকেশন থাকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, পিছনে ব্যাকআপ দেওয়ার মতো যদি এরকম অ্যাবিলিটি থাকে, তুমি সবসময় দেখবা না যে আসলে কতগুলো ডাক্তার সাকসেসফুল। আনসাকসেসফুল ডাক্তারের রেট বেশি, সাকসেসফুলের ডাক্তারের মানে খুব কম। কারণ বাংলাদেশের মতো জায়গায় আমরা হচ্ছে ডিসক্রিমিনেশন বেশি বিশ্বাস করি। যে ডাক্তারের বেশি ট্যাগ সেই ডাক্তার। যে ডাক্তার, একটা জিনিস মনে রাখবো, বাংলাদেশে বহুত ভালো ভালো ডাক্তার আছে যারা এই আশেপাশে ফার্মেসিতে বসে, কিন্তু তারা অনেক ভালো, কিন্তু আমরা তাদের দাম দিই না। কেন? ও ফার্মেসিতে বসে, তাহলে তো ভালো না। তেলবাজি করে মনে করো পিজিতে বসলো, কিন্তু সে কোনো কিছু জানে না, তারপর আমরা তাদের মনে করি ভালো ডাক্তার। এরকম বহুত আছে। সরকারি এটাগুলো নেই, তোমাদের যার যেটা ভালো, তোমার যার যেটা ভালো লাগে তোমরা সেটা সাবজেক্ট নিয়ে পড়বো। সবসময় নিজের মনকে প্রাধান্য দিবা যে আমার কোনটা করতে ভালো লাগে। বায়োলজি ভালো লাগবে বায়োলজি, কেমিস্ট্রি ভালো লাগবে কেমিস্ট্রি, ম্যাথ ভালো লাগলে ম্যাথ, ফিজিক্স ভালো লাগলে ফিজিক্স। যেটা ভালো লাগবে ওই প্রফেশনে ঢুকবা, যেটা তুমি ওইটাতে আরাম পাও, শান্তি পাও। যেটা ভালো লাগে না ওটাতে ঢুকে কোনো লাভ আছে? ব্যবসা করতে মন চলে ব্যবসা করবি। ওকে চলো, এখন দেখো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে 46 থেকে 92 বানালাম আমরা। কোন প্রসেসে বানাইছি? ডিএনএ রেপ্লিকেশনে করছি। এখন ডিএনএ রেপ্লিকেশন করে এখান থেকে আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ দিয়ে দিছি। এবার কি হয়েছে? এখন প্যারেন্ট সেলের ক্রোমোজোম নাম্বার কত ছিল? ডটার সেলে কত আছে আয়ুষ্মান? প্যারেন্ট সেলে কত ছিল? 46। ডটার সেলে কত আছে? 46। তাহলে ইকুয়াল আছে কিনা? কি ইকুয়াল? ক্রোমোজোম নাম্বার ইকুয়াল। ক্রোমোজোম বল কার কার মধ্যে ইকুয়াল? প্যারেন্ট সেলের ক্রোমোজোম নাম্বার এবং ডটার সেলের ক্রোমোজোম নাম্বার কি ইকুয়াল। তাহলে কিসে কি কি ইকুয়াল আছে? নাম্বার অফ ক্রোমোজোম ইকুয়াল আছে হলো নাম্বার অফ ক্রোমোজোম। দেন কি কি ইকুয়াল আছে? আর ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? তোমার ক্যারেক্টার কে নির্ধারণ করে? তো ক্যারেক্টার ডিএনএ থাকে কার মধ্যে? তাহলে বাবার হাত পা চোখ কান আছে, তোমার নাই।
মার হাত পা চোখ কান আছে, তোমার নাই, তাহলে এখানে কয়টা জিনিসের মানে মিল থাকে? নাম্বার অফ ক্রোমোসোম আর কি? তাহলে কয়টা জিনিসের সেম থাকে, ইকুয়াল থাকে কয়টা? যেহেতু ক্রোমোসোম নাম্বার ইকুয়াল, দ্যাটস আ ক্যারেক্টার ইজ ইকুয়াল। কথা বুঝাতে পারছি? ক্যারেক্টারিস্টিক্স কখন ইকুয়াল হবে? যখন তোমার ক্রোমোসোম নাম্বার কি হবে? ইকুয়াল হবে। আর এই জন্য এটাকে কি বলা হয়? এটা কার মধ্যে? বিটুইন প্যারেন্ট সেল অ্যান্ড ডটার সেল। ডটার সেল কোনটা এটা কিন্তু আমরা বুঝাইছি। এই জন্য এটাকে কি বলা হয়? ইকুয়েশনাল সেল ডিভিশন। কথা ক্লিয়ার?